আকাশ ও তার পরিবারের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছিল। মানুষটা আমার সঙ্গে দোদণ্ড কথাটাও বলেনি। ছেলেটার প্রতিও কঠিন থেকে কঠিন হয়েছে। দেখে মনে হয় না এটা ওর সন্তান। কাছে গেলে গালি দিয়ে মেরে তাড়িয়ে দেয়। বাচ্চা আমার সহ্য করতে না পেরে হাউমাউ করে আমায় ধরে কাঁদে। মা হয়ে সহ্য করতে পারি না আমি। আকাশের সঙ্গে ঝগড়া করি, না খেয়ে থাকি ওই অবস্থাতেই। পরিস্থিতি এমন দিকে চলে যায় আমি সুসাইড চিন্তা পর্যন্ত করি। পেটের সন্তানের চিন্তা করে আর ছেলের চিন্তায় মাথা ঝাড়ি। যেই আকাশ আমার ছেলে পেটে থাকাকালীন গোসলের কাপড় পর্যন্ত ধুতে দেয়নি, সে এবারে আমাকে সব কাজ করতে বলে। শুধু বাড়ির কাজ নয়, ওর ভাবি তার ছেলেমেয়ে সহ সবার কাজ করায়। দুঃখে আমার গলার স্বর ভেঙে আসে। কোন পাপের শাস্তি আমি পাচ্ছি? কি অন্যায় আমার ছেলের? আকাশ ও রিঙ্কির সম্পর্ক যেন গভীর থেকে গভীর হচ্ছে। দুজনা ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়। ওদিকে বাড়িতে আমি ঠিকমতো খাবারই পাই না। ছেলে একটু বাসি খেয়ে দিন পার করে। আকাশ শাড়ি কিনে আনে দামি, ভাবি আমায় দেবে, কিন্তু না, সে দেয় রিঙ্কিকে। কারণ জিজ্ঞেস করলে বলে আমার টাকা, আমি যা ইচ্ছে কিনতে পারি, যাকে ইচ্ছে দিতে পারি। এতদিন নিয়ে নিয়ে তোমার লোভ হয়েছে, তাই সহ্য করতে পারো না। আমার রক্ত পানি করা টাকা সব তুমি আর তোমার ছেলে ধ্বংস করেছ। ওর একথা শুনে আমি নির্বাক ছিলাম। জবাব দেওয়ার ভাষা ছিল না। আমার শখের গহনাগুলো ধীরে ধীরে কমতে লাগে। কখনো দেখি শাশুড়ির গলায় আমার চেন, জায়ের হাতে আমার চুড়ি। প্রতিবাদ করলে আকাশ গায়ে হাত তোলে আমার। ওর মা, ভাবির সবকিছুর নাকি অধিকার আছে, তাই যে যার মতো আলমারি খুলে নিয়ে যায়। আমি শুধু দেখি, সত্যি তো, এগুলো আমার টাকার নয়। আমার টাকা যা ছিল এদের খাইয়েই শেষ করেছি। আমার মতো ভুল করে বাংলার প্রতিটি মেয়ে নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে স্বামীর সংসার উন্নত করার চেষ্টা করে। শখের বয়সে শখের জিনিস না করে দুটো টাকা জমায়, ঘরের জিনিস করে, স্বামীর আবদার পূরণ করে। দিন শেষে তারা হয় শূন্য, না থাকে নিজস্ব কিছু, না কোনো সম্পদ। একটা বয়সে এসে আবার সেই মানুষগুলোই আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আপনার কিচ্ছু নেই, আপনি আগাছা। আমার ছেলেকে জন্মের পর থেকে দেওয়া আকাশের সেই আংটি ছিল ভীষণ প্রিয়। খুব বেশি পরে নিয়ে হারিয়ে যাওয়ার ভয়ে দেবরের বিয়ের দিন দেখি সেই আংটি বড়জার হাতে। প্রশ্ন করলে জানতে পারি আকাশ নাকি এটা ওনাকে দিয়েছে। এমন ছোট যন্ত্রণাময় ঘটনা ঘটেছিল আমার সঙ্গে প্রতিনিয়ত। আমি আকাশের সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করেছি, বিনিময়ে সে আমায় আঘাত করেছে, কটু কথা শুনিয়েছে। ওই বাড়িতে আমি কাজের লোকের মতো হয়েছিলাম, যে যা পেরেছে গালি দিয়েছে। বড়জার ব্যবহার দিনে দিনে নিকৃষ্ট হয়েছে। নিজে অবিবাহিত বোনকে বাড়িতে এনে রাখত, আকাশের সামনে বিভিন্ন সাজ পোশাকে প্রেজেন্ট করত। ওদিকে আমি দাসী হয়ে পড়ে রইলাম। নিজের ঘর, নিজের সংসারে আমার সামান্য মূল্যও রইল না। চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা বদলে গেল। তৃতীয় ব্যক্তির আগমন আমার জীবনটাকে তছনছ করে দিল। বড়জা পেরেছিল নিজের স্বার্থ সিদ্ধি করতে। মাঝে মাঝে মনে হয় কোথাও চলে যায়, কিন্তু যাওয়ার জায়গা নেই আমার। ছেলেকে নিয়ে ওভাবে পড়ে থাকি। ভরা মাস নিয়ে খাটতে খাটতে আমার অর্ধেক শরীর শেষ। খাই না খাই, কারো দেখার বিষয় নেই। ঘর থেকে এসি খুলে নিয়ে গেছে শাশুড়ি। আকাশ আর আমার সঙ্গে থাকে না। প্রতিবেশী ভাবির কাছে যাই, গিয়ে কাঁদি, সমাধান চাই। তিনি বলেন, সবটা হাতের বাইরে চলে গেছে তন্নি। আকাশ ভাই ছিল ও বাড়িতে তোমার একমাত্র শুভাকাঙ্ক্ষী, এবার সেও নেই। তুমি বুঝিয়েছ, আবেগ দেখিয়ে মন গলানোর চেষ্টা করেছ, সন্তানের দোহাই দিয়েছ। তবুও যেহেতু কাজের কাজ হলো না, আর হয়তো সম্ভব নয়। এসব পরিস্থিতিতে একজন বাড়ির লোক প্রয়োজন হয়, যিনি তোমার অভিভাবক হয়ে এসে এদের সঙ্গে কথা বলবে, বোঝাবে, প্রয়োজনে শাসিয়ে যাবে। তাহলে যদি ওদের মনে ভয় ঢোকে, কিছুটা হলেও যেন সদয় হয় তোমার প্রতি। নরম মাটি ও নরবরে গোড়ার গাছ পেয়ে ওরা যা ইচ্ছে করছে। তুমি তোমার ফুফাতো সেই ভাই বোনদের সঙ্গে যোগাযোগ করো। ছোট থেকে ওরা তোমায় পালন করেছে, সামান্য মায়া হলেও তো থাকার কথা। এতদিন কোনো যোগাযোগ নেই, এখন গেলে নিশ্চয়ই অবহেলা করবে না। একটু সাহায্য করতেই পারে, অন্তত দুটো কথা তো বলতে পারে। তুমি তাদের অনুরোধ করে দেখতে পারো। আমি পরের ঘরের বউ, এর চেয়ে বেশি কিছু করার সাধ্য আমার নেই। আমি পারি দুটো পরামর্শ দিতে, কাজ করে দেখাতে পারি না। ভাবির কথায় মনে আমার একটু হলেও আশার আলো জেগেছিল সেদিন। মেয়ে পেটে আসার পর বড় ভাইদের দেখার খুব শখ ছিল আমার। এতদিন সাহস হয়ে ওঠেনি, তাই যায়নি। মানুষের যাওয়ার ইচ্ছে জাগে আমার দেখার।
ছেলেকে নিয়ে সেদিন বিকেলে বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। বাড়িটা সেই আগের মতোই আছে, শুধু চারপাশ বদলেছে। দরজায় ধাক্কা দেই। বড় ভাবির সেই চিরচেনা ঝাঁঝালো কণ্ঠস্বর। কে কে বলতে বলতে আসছেন তিনি। এক মুহূর্তের জন্য মনে আমার অজানা ভয় কাজ করে। ভাবি দরজা খোলে। আমায় দেখে তাকিয়ে থাকে সূক্ষ্ম চোখে। হয়তো চিনতে পারিনি প্রথমে, চিনবেই বা কি করে। ওদের অত্যাচার, মানসিক নির্যাতনে ভুগে ভুগে শরীর শেষ আমার প্রায়। কালো হয়ে গেছি। আমি বলি, ভাবি ভালো আছেন? আমি তন্নি। পরিচয় দিতেই তিনি কপাল কোঁচকায়, মুখ ছোট করে। আমি আশায় খুশি হননি বোঝাই যাচ্ছে। তবুও আমি বাইরে দাঁড়িয়ে শুকনো হাসি। একটাবার নিজ মুখে ভেতরে আসতে বলে না আমায়, শুধু দরজা ছেড়ে দাঁড়ায়। অপমান বোধ করলেও বাড়িতে প্রবেশ করি। আমি নিরুপায়। বাড়িতে যাই। ঘরে চেয়ার থাকা সত্ত্বেও আমায় মাটিতে চটপেটে বসতে দেয়। পেট নিয়ে নিচু হয়ে বসতে প্রায় দম বেরিয়ে আসে। কতদিন পর, কত দূর থেকে এসেছি আমি। এক গ্লাস পানিও সাধে না। আমি সঙ্গে করে আমার পালন করা কিছু মুরগির ডিম, হাঁস মুরগি, সবজিসহ কেজি দুয়েক মিষ্টিও অল্প করে ফল এনেছি। সেগুলো ভাবির হাতে দিই। ঘরে চলে যায় ভাবি। আমি আগাছার মতো বাইরে বসে থাকি। সময় চলে যায়। সে আসে না। বাধ্য হয়ে আমি নিজেই ভাবিকে ডেকে বলি, বড় ভাই, ছোট ভাই কোথায় ভাবি? আপা কি শ্বশুর বাড়ি? তিনি আপেল খেতে খেতে বেরিয়ে এসে বলল, তোর ভাইয়েরা কাজে গেছে। আপা শ্বশুর বাড়িতে, ছোট বউ বাপের বাড়ি। কি দরকারে এসেছিস হঠাৎ? তাড়াতাড়ি বলে ফেল। আমি আমতা আমতা করে বলি, ভাই এলেই বলি, ভাইকে বেশি দরকার। ভাবি ঠিক আছে বলে ঘরে চলে যায়। কোনো আগ্রহ দেখায় না আমার প্রতি। এদিকে ছেলের মুখটা শুকিয়ে আছে। এত দূর এসেছে, খিদে পেয়েছি হয়তো। হাঁসফাঁস করছে। আমার নিজেরও ভীষণ খিদে পেয়েছে। চক্ষু লজ্জার ভয়ে চুপ করে আছি। মিনিট দশেক পার হয়, ভাই আসে না। ভাবি ঘর থেকে বেরোয় না। নিজেকে কেমন যেন লাগছিল আমার। আমি নিজেই ভাবিকে বলি, এক গ্লাস পানি হবে ভাবি? কড়া রোদে এসেছি, পিপাসা পেয়েছে। বিশ্বাস করুন, উনি শুধু আমায় ওই এক গ্লাস পানি দেয়। পানিটুকু ছেলেকে খাইয়ে একটু শান্ত করে বলি, বাড়ি যে খাবে, ধৈর্য ধরে বসো, একটু পরে বাড়ি চলে যাব। আসার আগে বাচ্চাটা আমার কত খুশি ছিল। মামার বাড়ি যাবে, মজার হাড়ি, মজার হাড়ি না ছাই। মুখের কথা অবধি বলছে না এরা। ভাই আসে প্রায় আধ ঘন্টা পর। ছেলে নিয়ে বসে আছি বাইরে। ভাই এসে আমায় দেখে বলে, তুই কখন এলি? কেন এলি? কোনো খোঁজ ছিল না তোর? ভেবেছিলাম মরে টরে গেছিস। পালিয়ে নিয়ে তোকে মেরে ফেলেছে শহরের ছেলে। এখন দেখছি বেঁচে আসিস। ভাইয়ের মুখে এক কথা শুনে চোখ পানিতে ভরে ওঠে। মাথা নিচু করে বসে রইলাম। ভাই চেয়ারে বসে বলে, এটা তোর ছেলে বুঝি? আমি মাথা ঝাঁকাই। বড় ভাই বলে, তা কি দরকারে এলি? এতদিন তো কোনো খোঁজ ছিল না, হঠাৎ কেন উদয় হলি আমার কাছে? আমি নিজেকে সামলে নিয়ে বলি, ভাই, আমার বিয়ে হয়েছে বড় ঘরে। আমার স্বামী ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত পরিবার। এতকাল সংসারে আমি একাই থেকেছি। সুখে ভরপুর ছিলাম আমি আমার স্বামীকে নিয়ে। বড় যা আছে একটা, তিনি তার স্বামী সন্তান নিয়ে শহরে থেকেছে। এবার দেবরের বিয়ে উপলক্ষে এসেছে। এসেছে থেকে আমার সংসারই অশান্তি করছে। শাশুড়ির কান ভাঙিয়ে আমার বিরুদ্ধে উস্কেছে। স্বামীর কাছে গিবত করে করে মন বিষিয়ে দিয়েছে। ছেলে নিয়ে ওখানে থাকাটা ভীষণ চাপের হয়ে গেছে আমার। প্রতিনিয়ত অত্যাচার করছে আমায়। গালমন্দ, মার তো আছেই। আমার শরীর অসুস্থ, তবু ওরা আমার প্রতি জুলুম করছে। আমার স্বামী আকাশ আগে এমন ছিল না। ওর বড় ভাবির প্ররোচনায় পড়ে এমন হয়ে গেছে। আমার বড় যা তার বোনের সঙ্গে আকাশের কিছু করার চেষ্টা করছে। কারণ আকাশ প্রতিষ্ঠিত, ব্যবসায়িক দিক থেকে উন্নত। দিনরাত খাটিয়ে আমার এই অবস্থা করে ছেড়েছে। আমিও বহু চেষ্টা করেছি, তবে ব্যর্থ। তুমি তো জানোই ভাই, দুনিয়াতে আমার কেউ নেই তোমরা ছাড়া। ছোট থেকে আমায় মানুষ করেছ। আমার পারিবারিক যা অবস্থা, তাতে একজনকে দরকার আমার পাশে দাঁড়ানোর। আমার পক্ষ হয়ে দুটো কথা বলা প্রয়োজন। আমার সংসারটা বাঁচতে সাহায্য করো ভাই, না হলে সেলিনি আমার পানিতে ডুবে মরতে হবে। বড় ভাই কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বলে, তুই কি আমার তোর স্বামীর বাড়ি যেতে বলছিস? হ্যাঁ ভাই, দয়া করে চলো। এমনও তো হতে পারে একজন মানুষ নিয়ে গেলে ওদের মনে ভয় ঢুকলো। আমার সংসার আমি ফিরে পেলাম। একান্ত বাধ্য হয়ে এসেছি আমি ভাই। কোনো কুলকিরানা নেই আমার। বলতে পারো মাঝ নদীতে ভাসছি। খড়কুটো হয়ে তুমি আমায় সাহায্য করো ভাই। এটা আমার ভবিষ্যতের বিষয়। আমার একটা ছেলে আছে।
এমতো অবস্থায় আমার ভালো মন্দ কিছু হলে ছেলেটা এতিম হবে। পরিস্থিতি যেমন, তাতে ওরা আমার ছেলেকে বের পর্যন্ত করে দিতে পারে। সংসার, বউ বাচ্চার প্রতি আকাশের আর কোনো চিন্তা নেই। সে এখন নতুন জীবন শুরু করতে চায়, নতুনভাবে বাঁচতে চায়। আমাদের ছেড়ে দিয়ে ওই মেয়ের সঙ্গেই থাকতে চায়। বড় ভাই বলে, যেতে পারি, তবে তুই তোর কানের দুলজোড়া আমায় দিলে আমি যাব। তোর হয়ে কথা বলবো, শাসিয়ে বুঝিয়ে সব ঠিক করে দিয়ে আসতে পারবো। তুই রাজি কিনা বল। ভাইয়ের কথায় আমার মস্তিষ্ক শূন্য লেগেছিল সেদিন। ভাই বলে ডাকি যারে, সেও টাকা ছাড়া নড়তে চায় না। অগত্যা নিজের সংসার রক্ষার দায়ে গা থেকে দুল খুলে ভাবির হাতে দেয়। এই দিনই ভাইকে সঙ্গে নিয়ে আসি আমি। এদের বিশ্বাস নেই, পরবর্তীতে নাও আসতে পারে। এসে ভাইকে নাস্তা পানি দিয়ে বসিয়েছি শাশুড়ির ঘরে। আকাশ তখন বাড়িতে ছিল। বড় যাও ঘরে ঢুকলো দেখলাম। আমি আর জানি, ছেলেকে খাইয়ে নিজে একটু খেয়ে নিলাম। ও ঘরে কি কথা হয়েছে আমি জানি না। মিনিট 20 পর ভাই বাইরে আসে, হাতে বেশ কিছু টাকা, মুখে হাসি। এসেই আমার গালে থাপ্পড় দিয়ে বলে, দোস্ত তোরই। জামাই ভাই ভালো আছে, আমার একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। অ্যাডভান্স টাকাটা তোর যা দিয়েছে। তোর যা মানুষ নয় রে, মহামানুষ। গরিবের প্রতি তার কি দয়া। ওরাই নাকি তোকে অত্যাচার করে। মিথ্যেবাদী, মায়ের মতো হয়েছিস। তুই তো তোর ভালো বড়জার সঙ্গে ঝগড়া করে বেড়াস, মিলেমিশে থাকতে পারিস না। কার সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক করছিস, এজন্য জামাই এমন করে। বুঝিয়েছি তোর স্বামীকে, তুই ভালো হয়ে যা, কাজকাম একটু করতেই হয়। আর তোর বড়জার বোন মেয়েটাও ভালো, আমায় নাকি গ্রামের ঘর তুলে দেবে বিনা টাকায়। অমন মেয়ে লাখে একটা হয়। তুই সংসার করে যা, পারলে ওদের সঙ্গে মিল থেকে গ্রামে ওই ভাইটার জন্য কিছু দিস। অন্তত চুরি করে হলেও মাস শেষে কিছু টাকা দিস আমায়। আমি জানতাম না তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে, এত ভালো মানুষ। জানলে কবে তোকে খুঁজে বের করতাম। জামাই নিয়ে আমাদের বাড়ি যাস, যাওয়ার সময় তোদের ঘরের মতো একটা সোফা আনবি, কেমন? আজ আমি আসি। বড় ভাই খুশ মেজাজে ঘর ছাড়ে। আমি ঠায় দাঁড়িয়ে থাকি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বড়জা আঁচল ঘুরিয়ে এগিয়ে এসে বলে, যাক, কুকুরটা বিদায় হলো। আমাদের সঙ্গে লড়তে একটা লেলি কুকুর এনেছে গ্রাম থেকে। টাকার গন্ধ পেয়ে কুকুর আমাদের পায়ের জুতো হয়ে গেছে। সেদিন সারা রাত কেঁদেছি আমি। বাড়ি ফিরে বড় ভাই কল দিয়েছিল, রিসিভ করে বলেছি, মানুষের জাত হলে যেন আমায় আর কল না দেয়। আমার এই কঠিন পরিস্থিতিতে বন্ধু হয়ে এসেছিল আমার ছোট যা। ওদের বিয়ের 20 দিন পর থেকে উঠিয়ে আনা হয়। সেদিনও আমাকে নিয়ে যায়নি। আমার বদলে আকাশের সঙ্গে রিঙ্কি গিয়েছিল। আমার ছেলেকে পর্যন্ত নেয়নি। ছেলে যেতে সে কি কান্না। আকাশ ছেলেকে থাপ্পড় মেরে চলে গিয়েছিল সেদিন। ওরা বাড়ি ফেরার পর শুনেছিলাম আকাশকে নাকি আমার ছোট যাও তার মা বাবা বেশ কথা শুনিয়েছে আমায় আর ছেলেকে না নেওয়ায়। তবে আমি যা বুঝেছি, কারণ শুধু এটা নয়। বাড়িতে যা ঢলাঢলি করে এরা, ওখানে গিয়েও মনে হয় একই কাজ করেছে। সব জায়গায় সবকিছু করা যায় না। তটিনীর বাড়ির পরিবেশ ভদ্র, তাই সব নোংরামি দেখে কথা শুনিয়ে দিয়েছে। সেই রাগ আকাশ আমার ওপর খাটায়। আলমারির সব কাপড় বাহির করে ভিজিয়ে রাখে। রাতভর তা আমায় দিয়ে ধোয়ায়। তখন আমার বাচ্চা হওয়ার সময়। বিরোধ করলে বলে এক্ষুনি তালাক দেবে। ভয়ে সবটা করি আমি। তটিনী মানে আমার ছোট যা, মেয়েটাকে একটু অন্যরকম লাগে আমার। বড় যার মতো সে নয়, স্পষ্টবাদী সাহসী একটা মেয়ে। নতুন এসেই দেখি বাড়ির পরিবেশ বদলাতে চেষ্টা করে। বড়জার উশৃঙ্খল চড়াফেলায় তীব্র প্রতিবাদ করে। সোজা বলে, আমিও চাকরি করেছি, আমি তো এমন পোশাক পরিনি। উনি কেন পরছে? বাড়িতে শালীন পোশাক পরতে হবে। এখানে উনি থাকে না, যে যা ইচ্ছে করবে। ইয়ং দেবর বাড়িতে থাকতে উনি কিভাবে চলাফেরা করে? আর ওনার স্বামী কেন কিছু বলে না? শাশুড়িমা চুপ থেকে কেন এসব উশৃঙ্খলা সহ্য করে? এরপর এরপর একের পর এক প্রশ্নে বাড়ির প্রত্যেকের মুখ বন্ধ ছিল সেদিন। আমি খুশি হয়েছিলাম, যা আমি পারিনি নতুন এসে ও তা করে দেখাচ্ছে। বড়জা খুশি হয়নি। তটিনীকে অনেকভাবে নিজের দলে করতে চেয়েছে, দামি গিফট দিয়েছে, আমার বিষয়ে কান ভাঙিয়েছে। ওই মেয়ের সোজা কথা, আমি অন্ধ নই, নিজ চোখে সব দেখতে পাই। টিচার আমি, তাই ভালো মন্দের জ্ঞান আছে। আপনার চোখ দিয়ে আমায় দুনিয়া দেখতে হবে না। ওই দিন থেকে হলো ওই মেয়েটাও বড়জার চোখের কাটা। বিয়ের পরে রিঙ্কির এ বাড়িতে থাকা বন্ধ হয়। টটিনি আকাশকে শাসায়, এসব দেখলে থানায় যাবে আমায় নিয়ে। এক প্রকার ওর চাপে পড়ে আকাশ আমার ঘরে আসে। তটিনী আমার সঙ্গে মিশতে চাইতো,
তবে আমি তেমন আগ্রহ দেখাইনি। আসলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তটিনী আমার অর্ধেক কাজ কমিয়ে দিয়েছিল। বড়জাকে সবসময় টাইট দিয়ে রাখত। ওর নামে শাশুড়ির কাছে বিচার দিলে ও নিজেও মুখে মুখে তর্ক করে বাসা পাল্টে দিয়েছে। একে দেখে বুঝেছি আমি, নরম থাকলে গরম ভাত পাওয়া যায় না এই দুনিয়ায়। মেয়েটার মুখের জোর ছিল বটে, একটা বললে চারটে শুনিয়ে দিত। দেবর বউয়ের দলে সুন্দরী বউ পেয়ে বউ অন্তপ্রাণ। অবশ্যই এর জন্য তো তিনি নিজেই দায়ী। রাতের স্বামীর সামনে নিজেকে ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করত। কত রোমান্টিক মুহূর্ত ওদের। নিজের রূপ গুণ দিয়ে স্বামীকে বশে রেখেছিল। এসব কথা আমায় তটিনী নিজেই বলেছে। আমাকেও ট্রাই করতে বলতো, আগ্রহ পায়নি। আকাশের কাছে আমার সব রূপ রং ফিকে সেই কালেই। আমি শুধু ঘর ঘর করে গেছি, নিজেকে একটু সময় দেনি। এখন তো সব হাতের বাইরে, সাজ দেখানোর মানুষটা পর্যন্ত আমার নেই। ধীরে ধীরে তটিনীর সঙ্গে আমার সম্পর্ক হয় বোনের দোল। একদিন তটিনী তার বাপের বাড়িতে যায়। ওই দিনে আমার ডেলিভারি পেইন ওঠে। বড়জা আর শাশুড়ি মিলে বাড়িতেই আটকে রাখে আমায়। চিৎকার করেছিলাম, পুরো বাড়িতে বক্সে গান বাজায়। ওরা চেয়েছিল আমি মরে যাই। অজুহাত দিত বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে গেছি। সৃষ্টিকর্তা আমার সহায় ছিল। এক দরিদ্র ভিখারি বাড়িতে চাল নিতে এসে আমায় দেখে। শাশুড়ি যা তখন ঘর আটকে বসে আছে, আকাশ অফিসে। সেই মহিলা আমায় সাহায্য করে। কন্যা সন্তানের জন্ম দেই আমি। পরবর্তীতে এটা নিয়ে থানায় যেতে চাই। আকাশের আবার সেদিনই অ্যাক্সিডেন্ট হয়। আমার আর যাওয়া হয় না কোথাও। গুরুতর কিছু না হলেও মাথা ফেটেছিল। রিঙ্কি বাড়ি এসে সে কি কান্না! চোখ দিয়ে পানি নেই, শুধু আওয়াজ। তটিনী বাড়ি এলে ওকে সব বলি আমি। তটিনী কি করেছিল জানেন? বড়জাকে চর মেরেছিল 3টা। কেস করতে চেয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না, তাই মেরে শোধ দিয়েছে। বড়জা এবার উঠে পড়ে লাগে তটিনীর পেছনে। ওকে সহ আমাকে সরানোই তার উদ্দেশ্য। তটিনী দিনে বাড়ি থাকতো না, জবে যেত। সেই সুযোগে বড়জা লাগলো দেবরের কান ভাঙাতে। আমার মনে ভয়ের দানা বাঁধে। ভুক্তভোগী আমি, তটিনীর সঙ্গে এমনটা হতে দেব না। বোন ভেবেছি ওকে। দেবরের চরিত্র শুরু থেকেই নড়ে বড়ে। আকাশের মতো ব্যক্তিত্ববান পুরুষ যদি বদলে যেতে পারে, তাহলে এ আর কতক্ষণ? একজন মানুষের কানে প্রতিনিয়ত একই কথা বলতে বলতে একদিন সে অবশ্যই শুনবে। মস্তিষ্ক বদলে যাবে। আমি বুদ্ধি খাটিয়ে তটিনীকে বুঝিয়ে বলি হানিমুনে যেতে। তটিনী ঘুরতে বেশ পছন্দ করত। আমার প্রস্তাবে রাজি হয়, তবে শর্ত, আমায় সহ বাবুদের নিয়ে যাবে। আমি ছোট মেয়ের দোহাই দিয়ে নিষেধ করি। মেয়েটা তবুও জোর করে, আবার যেতেও চায় না। আমি অনেক বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিই। জায়গা আমি নিজেই ঠিক করে দেই। ওখানে আমার দেবর চাকরি করত। তটিনীর কর্মক্ষেত্রও কাছে। যাওয়ার আগের রাতে তটিনী আমার সঙ্গে থাকে। কত গল্প করি দুজনা। বিদায়ের দিনে মেয়েটা আমায় ধরে সে কি কান্না। ওরা যাওয়ার পর বড়জার অত্যাচার বাড়ে। আকাশকে প্রলোভন দেখায় আমায় ছেড়ে দিয়ে রিঙ্কিকে বিয়ে করার। সারা জীবন বসে খাবে শ্বশুরের টাকায়। আমার সঙ্গে থাকলে আমাদের চাকর হয়ে নাকি ওর থাকতে হবে। আমিও আমার বাচ্চারা ওকে খাটিয়ে মারব। আকাশের চুপ থাকা, ওর মতামত প্রকাশ করে সেদিন। ভয়ে ভয়ে থাকি আমি, কখন না জানি কোন দোষ ধরে। সবসময় ততস্থ থাকতাম। ওরা শুধু আমার খুঁত খুঁজে বেড়াতো। আমি ওদের বলার আগেই সব করে রাখতাম, যেন আমার ভুল না পায়। তটিনীর সঙ্গে আমার কথা হতো না। আকাশ ফোন কেড়ে নিয়েছিল। তটিনীর সঙ্গে একদিন কথা হয়েছিল। ও ফিরতে চাচ্ছিল। আমি নিষেধ করে বলি, ওখানেই সেটেল হও তোমরা। বছর থেকে ছানাপোনা নিয়ে বাড়ি ফিরবে। এখান থেকে তোমার স্কুল ও দেবরের অফিস দূরে, তাই ওখানেই থেকে যাও। মেয়েটা রাজি হয় না, বলে আপনার প্রতি যদি জুলুম করে ওরা। আমি কিঞ্চিত হেসে বলি, ভাগ্যে যা আছে তাই হবে। তোমার থেকে অনেক কিছু শিখেছি আমি। নিজের লড়াই নিজেই করতে পারি, তুমি চিন্তা করো না। বলেছি তো বড় মুখ করে, তবে কাজ করে দেখাতে পারিনি। ভাগ্য আমার সহায় ছিল না। ওদিন খিদের চোটে লুকিয়ে 2 পিস মাংস লুকিয়ে খায়। তার জের ধরে ওরা আমায় ডিভোর্স দেয়। এটা সামান্য একটা ইস্যু ছিল। ওরা চেয়েছিল আমায় বের করে দিতে, কারণ হিসেবে মিথ্যে রটনা রটিয়েছে। এরপরে সবটাই আপনারা জানেন। তন্নির অতীতের ছেদ কাটে লতা আপার চাচির কান্নায়। আজকের মেজাজ বেশ ভালো তন্নির। নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। কাল লতাপা ও চাচি কেঁদেছে তাকে জড়িয়ে ধরে। দুঃখ সইতে পারেনি তারা। আজ কাজে গিয়ে মন দিয়ে কাজ করতে লাগলাম। আজও দেখলাম রাশেদ স্যার দূর থেকে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছি
সবার কাজে নজর রাখছে হয়তো, কিন্তু কিছু সময় যাওয়ার পর বুঝলাম তার তীক্ষ্ণ দৃষ্টি আমার নিকট শুধু। সে কি আমার কাজে নজর রাখছে? রাখলে রাখুক, আমার দিক থেকে আমি সৎ। লাঞ্চ ব্রেকে রাশেদ স্যার আবারও এলেন। আমার সামনে বসে বললেন, দুদিন এসে আপনি কাজটা বেশ ভালো শিখে নিয়েছেন, মন দিয়ে কাজ করছেন, এভাবে লেগে থাকুন, আমি আপনার পাশেই আছি। আমি শুধু কিঞ্চিত হাসলাম। ডিউটি শেষ করে মেয়ে নিয়ে ফিরছিলাম, আজও একই দৃশ্য দেখলাম। এবার রিঙ্কি অন্য আরেকটা ছেলের বুকে মাথা দিয়ে গাড়িতে করে যাচ্ছে। ছেলেটা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ প্রাইভেট কারে ছিল ওরা, জানালা খোলা ছিল এবং স্পিড ছিল ধীরগতির। তাই আমি স্পষ্ট দেখেছি এই দৃশ্যটা। মেয়েটা প্রতিদিন অসুস্থ হয় নাকি? হলেও ওর সঙ্গে আকাশ কোথায়? নতুন নতুন ছেলেগুলোকে এভাবে পরপুরুষের বুকে মাথা দিয়ে যাচ্ছে কেন? আমার ঠিক বুঝে আসে না বিষয়টি। বাড়ির পথে রওনা হই। বস্তিতে ঢোকার আগে খালার বাড়ি পড়ে। কি যেন মনে করে ওই বাড়ির দিকে তাকাই। আমি তো ভীষণ অবাক। বাড়ির সামনে বিশাল ভিড়। লতা আপা সহ আমার ছেলেও আছে দেখছি। কৌতূহলবশত আমিও যাই সেদিকে। আমায় দেখে ছেলে এসে জড়িয়ে ধরে বলে, চলে এসেছো আম্মু? আমি এখানে এসেছি লতা আন্টির সঙ্গে। এই বাড়িতে না ঝগড়া হয়েছে। ছেলের কথা শুনে একটু এগিয়ে লতা আপার পাশে দাঁড়ালাম। খালাকে দেখছি বাড়ির সামনে বসে আছে। কেমন একটা বাজে অবস্থা। ধীরে ধীরে ভেতরে যাই আমরা। খালা চিৎকার করে কাঁদছে এবার। আমায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ও তন্নি গো, আমার সব শেষ। আমায় লুটে নিয়ে গেছে। আমার সব শেষ। আমি পথের ভিখারি হয়ে গেলাম। নিঃস্ব হয়ে গেছি আমি তন্নি। আমি ঠিক বুঝলাম না বিষয়টি। না জেনেই সান্ত্বনা দিয়ে আশেপাশে তাকালাম। এক মেয়ে এগিয়ে এলো। ওই মেয়ে খালার বাড়ির সবজি কাটার কাজ করত। লতা বা কাজ ছেড়ে দিয়েছিল। আমি একটু দৌড়ে গেলাম মেয়েটাকে নিয়ে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে, জানেন কিছু? মেয়েটা মুখ বাঁকিয়ে বলে, কি আর বলবো আপা, সব দোষ খালাম্মারি। আপনি বাড়ি ছাড়ার পর এক মহিলাকে স্বামীসহ ভাড়া দিয়েছিল। বলা নেই কওয়া নেই, খোঁজ না নিয়েই এমনি একজনকে ভাড়া দেয় ঘর দিয়ে। আবার শুরু করেছিল আলগা দরদ। সবই নাটক। আপনারই মতো করে ওই মহিলাকেও তার ঘরে খেতে বলেছে, কাজ করিয়েছে। গলায় গলায় মিলছিল। আমার তখনই সন্দেহ হয়েছিল, অপরিচিত এক মহিলা এত সহ্য করে নাকি? কাল খালাম্মা ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে এনে ঘরে রেখেছিল। জমি কিনবে শুনেছিলাম। ঘরের সব টাকা ওই মহিলাকে বলেছে। মহিলার থেকে যখন টাকা ধার চেয়েছে পেয়েছে। ভেবেছিল বোকাশোকা হবে, কিন্তু মহিলা বেরিয়েছে ডাকাত। কাল রাতে মহিলা তার স্বামীসহ কজন ছেলে নিয়ে এসে গভীর রাতে খালাম্মা আর খালুকে বেঁধে রেখে সব নিয়ে গেছে। খালুকে মারধর করেছে ভীষণ। সব লুটে নিয়ে গেছে একদম। ছেলে বিদেশ থাকতো, কত গহনা, যাবতীয় টাকা, মূল্যবান সব জিনিস সব নিয়ে গেছে। খালাম্মার গা থেকে অবধি গহনা খুলে নিয়েছে। দামি শাড়ি থেকে শুরু করে ছোট ফার্নিচার নিয়ে গেছে। ওদের সব ব্যবস্থা করাই ছিল। গাড়ি নিয়ে বাড়ির পেছনে দাঁড় করে রেখেছিল আগে থেকেই। সব নিয়ে গেছে। মনটা বেশ খারাপ হলো আমার। মানুষটা যতই খারাপ হোক খালা বলে ডেকেছি। মায়ের পরেই খালা। লতাপা বলে, এত কিছু হয়ে গেল, আশেপাশের কেউ কিছু বোঝেনি? ওনারা চিৎকার করেনি? সাহায্য চায়নি? বুঝবে কি করে? কত রাতের ব্যাপার। ওনাদের তো বেঁধে রেখেছিল। সকালে আমি কাজে এসে শুনেছি সব। খালুর অবস্থা খারাপ, হাসপাতাল পাঠিয়েছেন। খালাম্মা বাড়িতে। ওনার ছেলেরা প্রবাস থেকে গালাগালি করছে বাড়ির ছেলেদের নামে। ছেলেরা বলেছে বাড়ি থেকে বের হয়ে যেতে। রক্ত ঘাম করা পয়সা সব নিয়ে গেছে। প্রবাসে কম কষ্ট করে নাকি ছেলেগুলো? মাকে বারবার বুঝিয়েছে এমন স্বভাব ছাড়তে, সে ছাড়েনি। সৃষ্টিকর্তার রহমতে ওদের কম ছিল না। খালাম্মার চাহিদা আরও ছিল। লোভ মানুষকে ধ্বংস করে, তাই হলো। সামান্য 2-3 হাজার টাকার জন্য ছোটলোকি করত। কষ্ট করে কাজ করতাম আমি, পারিশ্রমিক দিত না ঠিক মতো। ধার দেনা করে মেরে খাওয়ার চেষ্টা করত। ওদের এত ছিল তবুও জাকাত ফিতরা দিত না জানেন। বলতো, আমার টাকা কেন অন্যকে দেব? কষ্ট করে টাকা করেছি, আমার টাকার উপর শুধু আমার অধিকার। টাকার ভাগ কেন গরিবদের দেব? কথা বলতে নিনি। ভাড়াটিয়ার সঙ্গে গলায় গলায় মিল ছিল। ব্যাংকে টাকা উঠাতে যাবে, তাও বলে যায় ভাড়াটিয়াকে। আমি নিষেধ করেছিলাম বলে বাপমা তুলে গাল দিয়েছিল আমায়। এদের একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। অতি লোভ ধ্বংস করে দিল। 10 টাকার আশায় 10 লক্ষ হারালো। খালুর দোকানের টাকা ঘরে এনে রেখেছিল, সেগুলো নিয়েছে। এক প্রকার এরা পথের ভিখারি হয়েছে। কত গরিবের হক মেরে খেয়েছে।
সব একদিক থেকে বেরিয়ে গেল। বিদেশ থেকে ছেলেরা বলে দিয়েছে আর 1 টাকাও বাড়ি দেবে না। ওরা ওখানে বিয়ে করে সেটেল হয়ে গেছে। বাপ মা ভিক্ষা করে খেলেও ওরা দেখবে না আর। আমি বললাম, এই মুহূর্তে এসব বললে হবে? খালাদের মনে এমনিতেই ঝড় চলছে। সন্তান হিসেবে ওদের মা বাবার পাশে দাঁড়ানো উচিত। ভুল হয়ে যা হওয়ার হয়ে গেছে, কেঁদে কেটে লাভ নেই। ওদের দিকটাও দেখতে হবে তন্নি আপা। ছেলেগুলোর কষ্টের টাকা। ভেবেছিল জমি কিনে একটা বাড়ি করে বউ বাচ্চা নিয়ে দেশে চলে আসবে। মা বাবাকে বলেছিল টাকার কথা গোপন রাখতে। ওর মা ভাড়াটিয়ার সঙ্গে পিরিত বানিয়ে সব বলেছে। ছেলেগুলোর মাথায় বাড়ি একদম। দেশে আসা আর হবে কিনা সন্দেহ। মেয়েটার কথা খুব বেশি অযৌক্তিক নয়। যার মাথা সেই বোঝে ব্যথা। লতাপা তাড়া দিল বাড়ি যেতে। এখানে থেকেই বা লাভ কি? আমরা তো কিছু করতে পারবো না। পুলিশে খবর দিয়েছে, তারা এসে যদি কিছু করতে পারে। ছেলের হাত ধরে বেরিয়ে আসতে নিলাম। খালা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বারবার বলে, আমি আমার লোভের শাস্তি পেয়ে গেছি তন্নি। 2 পয়সার আশায় আমার সব শেষ। কত ভালো ছেলে তুমি, মায়ের মতো কদর করতে আমায়। আমি তোমার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, ঠকিয়েছি। কত শত মানুষের হক মেরে খেয়েছি। তাদের হাহাকার আমায় শেষ করে দিল। আজ যদি তুমি আমার সঙ্গে থাকতে এ কাজ হতো না। কয়েক টাকার বাড়তি আশায় আমি ডাকাত ঘরে এনেছিলাম। তোমার সঙ্গে মিলেমিশে থাকলে আমি সুখে থাকতাম। কত উপকার করতে তুমি আমার। আমি শুধু নিজের স্বার্থ বুঝেছি। তোমার মতো অসহায়ের প্রতি অন্যায় করেছি। সৃষ্টিকর্তা আমায় আমার পাপের শাস্তি দিল। জানি সব শেষ, তবুও তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি। যদি পারো আমায় মাফ করে দিও মা। আমার চোখটাও পানিতে ভরে ওঠে। অধিক আবেগী আমি। এই মানুষটার প্রতি আজ মায়া হচ্ছে ভীষণ। দেখুন খালা, যা হওয়ার হয়েছে, নিজেকে সামলান। আপনার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। মানুষ মাত্রই ভুল করে। তবে আপনার ভুলটা হয়েছে মাত্রাতিরিক্ত। বোঝানোর পরও বোঝেননি আপনি। জানি এ কথাগুলো এখন বলা ঠিক না, তবুও বলছি। চলার পথে খালা, প্রতিবেশী, আপন মানুষ প্রয়োজন হয়। আপনি যদি লোকের সঙ্গে ভালো ব্যবহার করতেন, গরিবের দুঃখ বুঝতেন, সবাই আপনার পাশেই থাকত। মানুষ মানুষের জন্য। আজ দেখুন কি পরিস্থিতি। এত বড় বিপদ, অথচ আপনার পাশে কেউ নেই। আঙ্কেলকে নিজেই হাসপাতালে যেতে হলো। আপনার নিজেরই পুলিশ ডাকতে হয়েছে। আপনার বিপদে কেউ পাশে নেই। তাই বলি খালা, জীবনে যাই করেন, পরের ক্ষতি করে কখনো নিজ স্বার্থ হাসিল করবেন না। অভিশাপ না হোক, হাহাকার লেগে যায়। খালা মাথা নিচু করে কাঁদে। আমি ছেলেকে নিয়ে বাইরে আসি। সত্যি, মানুষের জীবন কত বিচিত্র। বাড়ি ফিরে রান্না করেছি। খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। প্রায় রাত 10টার দিকে রাশেদ স্যারের নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করি। হ্যালো বলতেই স্যার বলে, দুঃখিত মিস তন্নি, এত রাতে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে কল করেছি। কাল আমাদের ফ্যাক্টরিতে অনুষ্ঠান। কোম্পানির 10 বছর পূর্ণ হবে। অন্য সব স্টাফদের হাতে হাতে নোটিশপত্র দেওয়া হয়েছে। আপনি নতুন, তাই মনে ছিল না হয়তো। পরে আমি খেয়াল করেছি বিষয়টি। কাল ফ্যাক্টরির কাজ বন্ধ থাকবে। ঘণ্টা খানিকের জন্য এসে অনুষ্ঠানে যোগদান করে যাবেন। চাইলে আপনার মেয়েকে রেখে আসতে পারেন। আসলে অনুষ্ঠান তো, ভিড় বাট্টা থাকবে, প্রচণ্ড কোলাহল। বাচ্চা নিয়ে এলে অসুবিধে হতে পারে। সামান্য 1 ঘণ্টারই ব্যাপার তো। আর হ্যাঁ, থিম হবে রেড। সবাই লাল শাড়ি পরে আসবে। আপনিও পরে আসবেন কিন্তু, এটা নিয়ম। এবার আমি রাখছি। শুভরাত্রি। কল কেটে দেয় তিনি। আমি ভাবনায় পড়ে যাই। লাল শাড়ি তো আমার নেই। ও বাড়ি ছিল একটা। যাকে সেসব সকালে ভাবা যাবে। আগে একটা শান্তির ঘুম দেই। পরদিন ঘুম ভাঙতে বেলা হয়ে গেছে বেশ। তাড়াতাড়ি উঠে লতাপার ঘরের দিকে ছুট লাগালাম। লতাপা তখন সবেমাত্র কাজে বের হচ্ছে। আমায় দৌড়ে আসতে দেখে ভ্রুকুচকে বলে, কি হয়েছে তন্নি, এখনো কাজে যাওনি? বেলা তো অনেক হলো। এ সময় তো তুমি চলে যাও। আজ উঠতে দেরি হয়ে গেছে আপা। আমি আমতা আমতা করে বলি, আপনার কাছে একটা লাল রঙের শাড়ি হবে আপা? আসলে আমার ফ্যাক্টরিতে আজ অনুষ্ঠান। সবাইকে লাল শাড়ি পরে যেতে হবে, এটা নাকি নিয়ম। আমার লাল শাড়ি নেই। আপনার থাকলে একটা দিন, কথা দিচ্ছি, কোনো ক্ষতি করব না। মাত্র 1 ঘণ্টার জন্য নেব। অনুষ্ঠান শেষ হলে বাড়ি ফিরে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে ভাঁজ করে দিয়ে যাব। যদি থাকে একটু দিন না আপা। আমার কণ্ঠে অনুরোধ। লতা আপা একগাল হেসেই বলে, বোকা মেয়ে, এত অনুরোধের কি আছে?
বড় আপার থেকে শাড়ি নেবে তুমি, পরের থেকে নয়। আমার একটা আছে লাল শাড়ি, খুব বেশি দামি নয়, চিকন সুতোয় জরির হালকা কাজ। তোমার ফর্সা গায়ে মানাবে বেশ। আপা ঘরে ঢোকে, শাড়ি বাহির করে দিয়ে বলে, পরিয়ে দিয়ে যাই তোমায়, তাড়াতাড়ি হবে। আপনার কাজে দেরি হবে না? আমার কাজ অফিস আদালতে নয় বোন, অন্যের বাড়ি কাজ করি। একদিন দেরি হলে খুব বেশি কিছু হবে না, প্রয়োজনে কাজ আরো বেশি করে দিয়ে আসবনি। আমার কর্তা ভীষণ ভালো মানুষ, ওই খালার মতো নয়। আমি মুখটা ছোট করে বলি, থাক না আপা, বাদ দিনই সব, শাড়ি পরে দিন আমায়। লতা আপা আমায় ভীষণ সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। গা হাত খালি আমার, বড্ড বেমানান লাগে শাড়ির সঙ্গে। তাই আপা জোর করে একজোড়া কানের, হাতের পরিয়ে দেয়, চুলে খোপা করে দেয়, চোখে হালকা কাজল। এই আমার সাজ। লতা আপার ভাষ্যমতে এতে আমার রূপ খুলেছে। মনে মনে ভাবি, রূপ খুলে আর কি হবে। দৌড়ে ঘরের দিকে যাই আবার। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে চাচির ঘরে শুয়ে গেছি। অত কোলাহলে ছোট বাচ্চাটাকে আর নিতে চাইনি। প্রয়োজনে 1 ঘন্টার জায়গায় আধ ঘন্টায় ফিরে আসব। আজ তো আর কাজ নেই, শুধু অনুষ্ঠানে অংশগ্রহণ করলেই হলো। ছেলেকে চিপস কিনে দিয়ে একটা বাচ্চার সঙ্গে খেলতে গিয়ে বেরিয়ে পড়লাম আমি। কিন্তু বিপদ বাঁধে রাস্তায় গিয়ে কোনো রিক্সা নেই। দূর দূরান্তে তাকিয়েও কোনো রিক্সা পেলাম না। অগত্যা আমায় হেঁটেই যেতে হলো। মাঝপথে তখন সবে, শাড়ি পরে হাঁটতে পারছি না। এর মাঝে আজ সকাল সকালে সূর্য করা হয়েছে, রোদে মুখ দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। হঠাৎ একটা গাড়ি এসে থামে আমার সামনে। জানালা খুলে রাশেদ স্যার বলেন, রিক্সা পাননি বুঝি? এই রোদের মাঝে হেঁটে যাচ্ছেন, একটু হলে জ্ঞান হারাবেন। আমার গাড়িতে বসুন, এক জায়গাতে যাচ্ছি আমরা। না স্যার থাক, আমি নিজেই চলে যেতে পারবো। এই তো আর একটু পথ বাকি আছে, একটু একটু করতে করতে অনেক দেরি হয়ে যাবে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি। 30 মিনিট লেট আপনি। আমি বস, আমার কিছু হবে না। আপনার দেরি হলে বকা শুনতে হতে পারে, তাই চলুন, উপকৃত হবেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও গাড়িতে বসলাম। স্যার একটা রুমাল দিল পকেট থেকে, মুখ মুছে নিতে বলল। আমি মুখ মুছলাম। পানির বোতলও দিলেন তিনি, খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। কড়া রোদে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল এক প্রকার। আমি চুপচাপ গাড়িতে বসে রইলাম। স্যারকে দেখি একটু পরপর আর চোখে আমার দিকে তাকায়। আমি ইতস্ত বোধ করলাম। ড্রাইভার গাড়ি থামায়। সঙ্গে সঙ্গে এক লাফে নেমে পড়ি আমি। এতক্ষণ গুমোট পরিবেশে আটকে ছিলাম। যে না ভেতরে ঢুকব, স্যার ডেকে বলেন, আবার দেখা হবে। আমি মাথা নাড়িয়ে ভেতরে যাই। চারপাশের সবাই লাল রঙের শাড়ি নয়, 3 পিস পরেছে। একদম লালে লাল পরিবেশ। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ফ্যাক্টরি। আমি ঘুরে ঘুরে দেখলাম সবটা। মনটা বেশ ফ্রেশ লাগছিল। কজনের সঙ্গে পরিচিত হলাম, কথাবার্তা বললাম, টুকটাক হাসি তামাশাও হলো। এবার খাবারের পালা। ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করে চট বিছিয়েছে। সকল কর্মীরা সেখানে গিয়ে বসলো একে একে। আমিও বসলাম। প্যাকেট বিরিয়ানি দিয়েছে খেতে। যেই না খেতে যাব, অমনি স্যার প্রবেশ করে ভেতরে। সবাই দাঁড়াতে নিলে স্যার নিষেধ করে, বলেন, আজকের দিনে কোনো ভেদাভেদ নেই। আমি আপনি সবাই এক। আপনাদের জন্য আমাদের এই কোম্পানির অনেক উন্নতি হয়েছে, এই জন্য কৃতজ্ঞ। আজ আমরা মিলেমিশে খাবো সকলে। স্যার দেখলাম এদিকে এগিয়ে আসে। আমি কাচুমাচু হয়ে বসে রইলাম। স্যার এসে আমার পাশে ধপ করে বসে পড়ল। আমি ঘাবড়ে গেলাম প্রথমে, সরে যাওয়ার চেষ্টা করলাম। স্যার সামান্য হেসে বলল, বিব্রত হওয়ার দরকার নেই, খেয়ে নিন। বাধ্য হয়েই ওভাবে খেতে লাগলাম। পাশ থেকে এক মহিলা আরেকজনকে বলছে, কি হলো আজ, স্যার এসেছে আমাদের সঙ্গে খেতে? আগে তো কখনো আসেনি খেতে। বিষয়টি কেমন যেন লাগে আমার। কোনো মতে খেয়ে বাইরে আসি, হাত ধুই। বেশ দেরি হয়ে গেছে। মেয়েটা কাছে নিশ্চয়। বাড়ির জন্য 1 প্যাকেট করে খাবার দিয়েছে। তা নিয়ে আমি বের হতে যাব, এমন সময় স্যার ডাকলেন। আমি দাঁড়ালাম। স্যার এগিয়ে এসে বললেন, আপনি দেখলাম ঠিক মতো খেলেনি না? আমি বললাম, না মানে, বাড়িতে মেয়ে রেখে এসেছি তাই। আচ্ছা ঠিক আছে, আপনি এই 3 প্যাকেট খাবার নিয়ে যান। ছেলেকে নিয়ে বাড়ি গিয়ে পেট ভরে খাবেন। আমি নিতে চাই না কিছুতেই। স্যার জোর করে হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আবারও সেই মহিলা ফিসফিসিয়ে বলে, আমাদের দিচ্ছে 1 প্যাকেট, ওকে দিল 3টা, তাও আবার আলাদা ডেকে নিয়ে। ঘটনা কি? আমি এবারও পাত্তা দিলাম না তেমন। মেয়ের চিন্তায় বিভোর আমি। না জানি কি করছে আমার বাচ্চাগুলো। ফ্যাক্টরির কাজ শেষ করে তড়িঘড়ি বাড়ি ফিরেছি।
এসে দেখি ছেলে আমার মাটিতে বসে বসে কাঁদছে। গায়ে ধুলোবালি মাখা, হাতে পায়ে আঁচড়ের দাগ। আমার বুকটা ধক করে উঠল। তড়িঘড়ি ছেলের কাছে দৌড়ে গিয়ে কোলে নিলাম। কোলেতে বসিয়ে আদর করতে করতে বললাম, কি হয়েছে বাবা? এই অবস্থা কেন তোমার? দাদিমা কোথায় গেছে? ছেলে বলে, দাদিমা আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমায় যেতে বলেছিল। আমি জানি। আমি বস্তির বাইরে খেলতে গিয়েছিলাম। কয়েকটা ছেলে আমায় খুব মেরেছে। তোমায় কেন মেরেছে হঠাৎ? তুমি কি কোনো দোষ করেছিলে? না তো। আমি শুধু খেলা কম পেরেছি, তাই ওরা আমায় মেরেছে অনেক। বলেছে আবার দেখলে মেরে পা ভেঙে দেবে। আমার বেশ রাগ হলো। ছোট বাচ্চাকে কি ওইভাবে মারে, বিবেক ছাড়া? তৎক্ষণাৎ ছেলেকে কোলে নিয়ে সেখানে গেলাম। বস্তির বাইরে এলাকা টিটি, একটা মাঠ মতো। ফ্ল্যাটের বিভিন্ন বাচ্চারা খেলছে। ছেলে হাত দিয়ে ইশারা করলো, ওরাই মেরেছে। প্রতিটি বাচ্চাই বড়, বয়স 12-13 হবে হয়তো। বুঝদার বাচ্চাগুলো আমার 6 বছরের ছেলেটাকে এভাবে মেরেছে। আমি এগিয়ে একটু বকা দিলাম তাদের। শুনিয়ে বলেছি, ছেলেগুলো ওদের মা বাবাকে ডেকে আনে। মুহূর্তে এক প্রকার ঝগড়ার সৃষ্টি হয়। আমার ছেলের জন্ম নিয়ে কথা বলেন তারা, গালাগালি করে, তেড়ে আসে। টাকা থাকলেই মানুষ ভালো হয় না, দোষ এদের ছেলের। এনাদের উচিত ছিল নিজ বাচ্চাকে কন্ট্রোল করা। এরাই করেছে আমার সঙ্গে ঝগড়া। আমি কিন্তু ঝগড়া করতে আসিনি মোটেও। আমি চেয়েছিলাম বুঝিয়ে মিল করে দিতে। ছেলের খেয়ে কাজে যেতে হবে আমায়, পরবর্তীতে কোনো সমস্যা না হোক, তাই মিল করিয়ে দিতে এসেছিলাম। যাকগে, এদের সঙ্গে কথা বলে লাভ নেই। বেশি কোলাহল তৈরি হোক চায় না। ছেলেকে নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে গোসল করিয়ে দিলাম। বস্তির বাইরে যেতে নিষেধ করি। মেয়ে সে যে ঘুমিয়েছে, ওঠেনি। কাজ শেষে উঠল মেয়ে। 3টি বিরিয়ানির প্যাকেট থেকে একটি লতা আপার ছেলে ও একটি চাচিদের জন্য রেখেছি। বাকি একটা ছেলেকে নিয়ে পানি আনতে গেলাম। ছেলে প্যাকেট খুলে চিৎকার করে বলল, আম্মু দেখে যাও, কাগজ বিরিয়ানি। আমি তো অবাক। ঘরে দ্রুত গেলাম। দেখলাম বিরিয়ানির প্যাকেটে একটি ছোট্ট কাগজ। এটা তো থাকার কথা নয়। কৌতূহলবশত খুললাম সেটি। ভেতরে লেখা, আপনাকে লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে তন্নি। ভ্রু কুঁচকাই আমি। খাবারের মাঝে এসব কে দিল? রাশি ছাড় আমার হাতেই প্যাকেট দিয়েছে। কোনোভাবে তিনি দেয়নি তো? এই মানুষটির রাগ বাড়িয়ে কথা বলা, তাকিয়ে থাকা, সাহায্য করতে চাওয়া আমার ঠিক ভালো লাগছে না। আমরা পূর্ব পরিচিত নয়। দুদিনের দেখাতে একটা মানুষ কেন এত ভাবছে আমায় নিয়ে? চেনা জানা হতেও তো সময় লাগে। উনি খুব দ্রুতই যেন আমার সঙ্গে মিশতে যাচ্ছে। উদ্দেশ্য খারাপ কিনা জানি না, তবে সতর্ক থাকতে হবে আমায়। এত সহজে কোনো সম্পর্ক হয় না। এক জায়গা থেকে প্রতারিত হয়ে এসেছি আমি। বয়স আমার উঠতি নয় যে চোখে রঙিন চশমা পরে প্রেমে পড়ে যাব। 2 সন্তানের জননী আমি। সর্বপ্রথম নিজের সন্তানদের চিন্তা করতে হবে। আমার ভবিষ্যৎ আমার নিজেকেই তৈরি করে নিতে হবে। সামনের পথ অনেক কঠিন। বিপদে পা বাড়ালে হবে না। ছেলে বায়না ধরেছে বিস্কিট আর মুড়ি কিনে দিতে। টাকা তেমন নেই হাতে, তবুও কিনে দিতে হলো। এমনিতেই আজ বাচ্চাটা আঘাত পেয়েছি ভীষণ, তাই আর না করতে পারিনি। দোকানে গিয়ে বিস্কুট, মুড়ি, চানাচুর কিনে বাড়ি ফিরছিলাম। বস্তির কটা বাচ্চা আমাদের খাবারের দিকে বড় বড় করে তাকিয়ে রইল। এক প্যাকেট বিস্কুট ছিঁড়ে ওদের দিয়েছি। ওরা খুশি মনে নিয়ে খায় আর খেলে। এগুলো সব একটা বয়ামে রেখেছি। ছেলে খিদে পেলে খাবে। বাড়ি থাকি না আমি। বিকেলের দিকে আমার নাম্বারে কল এলো। অচেনা নাম্বার। রিসিভ করি আমি। গলা শুনে চোখে পানি জমে। আর কেউ নয়, এটা তটিনী। আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, এতদিন এই বোনটাকে মনে পড়ল তোমার? কেমন আছো তুমি? আপা, আমার ফোন সমেত সিম হারিয়ে গিয়েছিল। সিমটা ওঠাতে পারিনি। ওর ফোনে আমার নাম্বার ছিল না। আমি অনেক খোঁজ করেছি আপনার, পাইনি। শুনেছি আপনার নাকি ডিভোর্স হয়ে গেছে আপা। আমি একথা কাল জেনেছি। বাসা বাড়িতে থাকি আমি। জব ছেড়েও দিয়েছি। 1.5 মাসে প্রেগনেন্ট আমি, তাই খবর পাইনি। আপনার কথা অনেক মনে পড়তো আমার, আপা। আমার মা বাবাকে ওই বাড়ি পাঠিয়েছিলাম আপনার খোঁজে বা নাম্বার এনে দিতে। ওরা নাকি জানিয়েছে আপনি এক লোকের সঙ্গে পালিয়ে গেছেন। সেই লোক আবার কে জানেন? আমাদের বাড়িতে সবজি দিত না, সেই সবজিওয়ালা। আমি যেহেতু ওখানে নেই, তাই আমার মা বাবা আর জোর দিয়ে কিছু বলতে পারেনি। আমিও যেতে পারছি না। রিক্সি প্রেগনেন্সি আমার, ফুল বেড রেস্ট। সিঁড়ি পর্যন্ত ওঠানামা করতে পারি না, বাজারে পর্যন্ত যেতে পারি না। এজন্য জবও ছেড়েছি। অন্তত 6টা মাস এখানেই থাকতে হবে, তাই বাড়ি যেতে পারছি না। গেলে ওদের শিক্ষা দিতাম। এখান থেকে কিছু করতে পারছি না আমি।
আপনার দেবরও কেমন যেন বদলে যাচ্ছে। ওর টাকায় খাচ্ছি পড়ছি, তাই কথা শোনায়। অফিসে গেলেই ওর ভাবি মা কল করে কী সব যেন বলে। আমি এসেই সেই রাগ দেখায় আমায়। আমি ভেবেই নিয়েছি বেবিটা হয়ে গেলে আবারও জবে জয়েন হব। হাতে টাকা না থাকলে দাম থাকে না কোনো। প্রতিবাদও করতে পারছি না তেমন। শুনে খুশি হলাম। নতুন অতিথি আসতে চলেছে। নিজের যত্ন নিও বোন আমার। ও বাড়িতে যাওনি যখন, যাওয়ার দরকার নেই। দেখলি না, আকাশের ব্রেন ওয়াশ করে কত বড় ঘটনা ঘটালো। তুমি গেলেও তাই করবে। তোমার স্বামীকে তোমার থেকে কেড়ে নিয়ে চাইবে, কারণ তুমি বড় যার পক্ষে নও। দূর থেকে ফোনে দুটো কথা বললেও তেমন প্রভাব পড়বে না। কাছে থাকবে তুমি, তোমার কথাই বেশি শুনবে। আর ওদের কোনো ভেদাভেদ নেই। তোমার শরীর ভালো না এমনিতেই, শত্রুতা করে ওরা তোমায় ফেলে টেলে দিতে পারে, অথবা অন্যভাবে ক্ষতিও করতে পারে। আমার বেলা এমনটা করেছে অনেক। ভাগ্য ভালো ছিল, তাই বেঁচেছি। এজন্যই তো বাধা পড়ে গেছি আপা। তাহলে থেমে থাকার মেয়ে আমি নই। অন্যকে ভয় পায় না তটিনি। নিজেকে নিয়ে কখনোই ভাবি না আমি। চিন্তা হয় পেটের বাচ্চাটাকে নিয়ে। মা তো আমি। সন্তানের জীবন সংশয় রেখে কিছু করতে পারি না। ও বাড়িতে এখন যাওয়া মানে এক হাতে জীবন আর অন্য হাতে মৃত্যু নিয়ে যাওয়া। তবে থেমে থাকার পাত্রী আমি নই। একটু সুস্থ হতে দিন আমায়। প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। যখন থেকে এই ঘটনা শুনেছি, রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আপনি কেন কিছু বলেননি আপা? পুলিশের কাছে যান, মামলা দিন, ওদের ক্যারিয়ার নষ্ট করুন। নিজে না যেতে পারলে আমার এখানে আসুন। আমি আপনার নিয়ে লড়াই করব। বোন আমার, সেই সময় আমার পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। পাশে কেউ ছিল না, যার ভরসায় আমি লড়তে পারি। একা মেয়ে আমি, কতদূর যেতাম। ওরা টাকাওয়ালা মানুষ, টাকা দিয়ে সব মিটিয়ে নিত। আমার পাশে কেউ থাকতো না। বেশি দূর গেলে সেই প্রভাব আমার সন্তানদের উপর পড়ত। ওরা নানাভাবে আমার ক্ষতির চেষ্টা করেছে। আমায় মারতে মানুষ পর্যন্ত লাগিয়ে দিয়েছে। তুমি এখন অন্যের সংসারে। আমি তোমার কাছে গেলে তোমার সংসার জীবনে সমস্যা সৃষ্টি হবে। তোমার স্বামীর সঙ্গে অশান্তি হবে। বড় বোন হয়ে এটা চায় না কখনোই। জানি তুমি প্রচণ্ড শক্তিশালী ও বুদ্ধিমতী মেয়ে। তবে এই অবস্থায় তুমি ভীষণ দুর্বল। তুমি পারবে না মুখে মুখে, হাতে হাতে জবাব দিতে। স্বামীর সঙ্গে অশান্তি হলে মনে প্রভাব পড়বে। মানসিকভাবে হেনস্থা হবে, যা তোমার বেবির জন্য ভালো নয়। আমার সঙ্গে যা হওয়ার হয়েছে। জোর করে সংসার হয় না। বাকি রইল প্রতিশোধের কথা। সেটা আমার দিতে হবে না। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ওদের ছাড়বেন না। আজ পর্যন্ত কোনো জুলুমকারীর শেষ পরিণতি ভালো হয়নি। ওদেরও হবে না। আমার বাচ্চাদের হাহাকার, আমার তিক্ততা ওদের ধ্বংস করে দেবে। কিছু পাপীর হিসেব দুনিয়াতেই হয়, ওদেরটাও হবে। এটা আমার বিশ্বাস। তবে আমি প্রতিষ্ঠিত আমি হবই। প্রতিশোধ না নেই, জবাবটা দেব। সে আপনি যাই বলেন আপা। একটা শাস্তি আমি ওদের দিয়েই ছাড়ব। ওই রিঙ্কিকে আমি এত সহজে ছাড়ব না। শুধু আমায় সুস্থ হতে দিন। ভাববেন না আমি একদমই বসে আছি। এ ঘটনা শোনার পর আকাশ ভাইয়ের অফিসের কিছু লোককে বাবার মাধ্যমে জানিয়ে দিয়েছি পরিচয় গোপন রেখে। সবাই জানুক মানুষটার চরিত্র সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে, ওর কাজের ক্ষেত্রে সম্মানহানি হোক। আচ্ছা আপা, বড় যে এখনো যাচ্ছে না কেন? এসেছিল আমার বিয়ে উপলক্ষে। আমার বিয়ে হয়ে বাচ্চা পেটে, তবুও কেন যাচ্ছে না? আর বিবাহিত এক ছেলের সংসার ভেঙে নিজের বোনকে কেন বিয়ে দিল? এই না তাদের এত সম্পদ, অর্থবিত্ত। বিয়ে উপলক্ষে এলেও পরবর্তীতে তার ধারণা বদলেছে। আমার সংসার ভাঙতে থেকে গিয়েছিল সে। হয়তো সবকিছু নিজের করার ধান্দা। কিন্তু রিঙ্কির সঙ্গে বিয়ে দেওয়ার কারণটি আমারও অজানা। ততিনী এবার কিছুক্ষণ চুপ থেকে বলে, আপা, আপনি এখন কোথায় আছেন? আমি জানি আপনি যেখানেই আছেন ভালো আছেন। নরকে তো ছিলেন এতদিন। এবার অন্তত মুক্ত বাতাস পেয়েছেন, নিজের স্বাধীনতা পেয়েছেন। আপা, বাচ্চা দুটোকে আগলে রাখবেন। ওদের যেন কোনো ক্ষতি না হয়। ওরাই আপনার ভবিষ্যৎ। আপনি তো আমার বাড়ি চেনেন আপা। আপনি আমার বাড়ি গিয়ে থাকুন। আমার মা বাবা মেয়ে করে রাখবে আপনায়। আমি কিছু বলতে যাব, তার আগেই ওপাশ থেকে প্রচণ্ড চিৎকারের শব্দ পেলাম। দেবর চেঁচাচ্ছে। হয়তো জানতে পেরে গেছে ততিনী আমার সঙ্গে কথা বলছে। আমি দ্রুত কল কেটে দিলাম। শেষে শুধু একটা কথাই বললাম, আমি ভীষণ ভালো আছি। আমায় নিয়ে চিন্তা করো না। নিজের যত্ন নাও। কখনো আর আমার কল দিও না। আমার জন্য তোমায় অশান্তি পোহাতে হবে। কলগেটে অনেকক্ষণ ঝিম মেরে বসেছিলাম আমি। ততিনীর কথা ভেবেছি। তর্ক করা,
রাগী স্বভাবের মেয়েটাও আজ শান্ত হয়ে গেছে সন্তানের চিন্তায়। সন্তান এমন এক জিনিস যা উত্তপ্ত আগুনের গোলাকেও বরফে রূপান্তর করতে পারে। আমি জানতাম তটিনী গর্ভবতী, এজন্য আমি ইচ্ছে করেই আমার বিষয়ে ওকে জানতে দিইনি। চেনা পরিচিত সকলকে নিষেধ করে দিয়েছিলাম। মেয়েটা হুটহাট কাজ করে বসে, একথা জানলে রাগে না জানিয়ে চলে আসতো তখন। সন্ধ্যা হয়ে এলো ধীরে ধীরে। লতাপা এলেন না আজ। আমি নিজেই গেলাম তার কাছে, দুটো কথা বললাম। মনটায় কেমন যেন অশান্তি লাগছে আমার, খুব বেশি আনচান লাগছে। তাই ঘরে চলে এলাম। ভাবলাম ঘুমালে শান্তি লাগবে হয়তো। ইদানিং ঘুমটাও আমায় ফাঁকি দিয়েছে, চোরা ঘুম হয়, চোখ বন্ধ মস্তিষ্ক জাগ্রত। এ ঘুমের ফলে মাথা ব্যথা সহ শরীরে নানান জটিলতার সৃষ্টি হয়। জানি না কোন রোগে ধরেছি আমায়। মরণ রোগে ধরে না শুধু। ছেলে মেয়ে নিয়ে শুয়ে পড়েছি। কাল কাজ নেই, বন্ধ থাকবে ফ্যাক্টরি। কাল দেরিতে উঠব। রাত 9টার দিকে আজও রাশেদ স্যার কল করলেন। আজ কেন কল করেছেন ইনি? কাল তো কাজ বন্ধ। প্রথমে রিসিভ করল না ইচ্ছে করেই, আবারও কল দিলে ধরলাম। যতই হোক বস সে, কল না ধরলে কেমন দেখায়। উনি বললেন, ওহ মিস তন্নি, আপনাকে আবারও বিরক্ত করতে হলো। কাল একবার ফ্যাক্টরিতে আসতে পারবেন? আমি উঠে বসে বললাম, কাল তো অফিস বন্ধ স্যার। আপনি তো বলে দিলেন। বন্ধ সবার জন্যই, শুধু আপনাদের জন্য খোলা থাকবে। আসলে কাল কিছু প্রোডাক্ট ডেলিভারির কথা ছিল। আমি ভেবেছিলাম সব রেডি করা আছে। এইমাত্র অফিস গিয়ে দেখছি সব এলোমেলো হয়ে আছে। কাল তো ছুটি, তাই সবাই তো আসবে না। আমি কজনকে ফোন করে ডেকে নিচ্ছি। আপনার কাজের প্রতি মনোযোগ ও আগ্রহ দেখে আপনাকেও ডাকছি। কাল একবার আসবেন প্লিজ। 3-4 ঘন্টা কাজ হবে, মানুষ কম, প্রতিজনকে 1000 টাকা করে দেওয়া হবে। বলতে পারেন এটা আপনাদের ওভার ডিউটি। আমি কিছু বলতে যাব, তার আগেই স্যার বললেন, প্লিজ না বলবেন না। অনেক আশা নিয়ে ফোন করেছি আমি। আপনার বিপদের সময়ে আমি আপনার পাশে ছিলাম, কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। এবার আপনি আমায় সাহায্য করুন। এই ডেলিভারিটা না দিতে পারলে আমার ভীষণ লস হবে, প্লাস ওপর মহল থেকে কথা শুনতে হবে। এছাড়াও বেশি সময়ের তো ব্যাপার না। আপনি সহ আরও কজন আসবে, কাজও তেমন নেই। প্রোডাক্টগুলো বেছে গুছিয়ে লাগা ঠিক করে দিবেন জাস্ট। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু এনার শেষ কথাটি আটকে গেলাম। সত্যি তো, এই মানুষটা আমায় উপকার করেছে। আমি তন্নি উপকারের প্রতিদান দিতে জানি। টাকাও 1000 খানিক। মাসে সেই দিনগুলোতে যাতায়াত ভাড়া সহ ছেলের সদাইপাতির টাকাটা হয়ে যাবে। তাই রাজি হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কয়টায় যেতে হবে? বেশি সকালে আসতে হবে না, ডেলিভারি বিকেলে হবে। আপনি 11টার মধ্যে চলে আসবেন। কাজ শেষ করে 3টের মাঝে চলে যাবেন। স্যার কল কেটে দেয়। আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। চলবে গল্প বড়জা, 5ম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।